ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত পড়ছিলাম। তো সেই কথামৃত পড়তে পড়তে একটা ঘটনা আর কি খুব হৃদয় টাচ করে গেল, মানে হৃদয় ছুঁয়ে গেল। তো সেই ঘটনাটা দিয়েই আজকের আমার এই প্রতিবেদনটি শুরু করতে চলেছি। তারপরে এই ঘটনাটার উল্লেখ করে এই ঘটনাটা আপনাদেরকে বলে মূল বিষয়বস্তুতে, প্রতিবেদনের মূল বিষয়বস্তুতে আমি প্রবেশ করব। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আপনারা সকলেই জানেন যে উনি দক্ষিণেশ্বরে বসতেন, মানে ওই সময়। তো সেই দক্ষিণেশ্বর থেকে 7 মাইল দূরে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একজন অভাগিনী বিধবা তার 5 বছরের একটি পুত্র সন্তানকে নিয়ে বসবাস করতেন। স্বামী মারা যাওয়ার পরে তার অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে সেই বিধবা মহিলা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে, মানে অন্যের বাড়িতে গিয়ে টুকিটাকি কাজ করে তারা তাদের জীবনযাপন করতেন, মানে সংসার চালাতেন। ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে, 5 বছরের ওই ছোট্ট বালকটিকে নিয়ে। ওই ছোট্ট বাচ্চাটি খুব সন্দেশ খেতে ভালোবাসত আর মার কাছে বায়না করত। মা কাছ থেকে ফিরে আসলেই মার কাছে বায়না জুড়ে দিত যে মা সন্দেশ খাবো, সন্দেশ খাবো, সন্দেশ খাবো। আর মা বেচারি যায় কোথায়? ওইটুকুনি বাচ্চা, তার আবদার না রেখেও পারে না। কিন্তু তার আবদার রাখতে গেলে, একটা সন্দেশ কিনতে গেলে যেই পয়সা তখনকার দিনে লাগতো, সেই পয়সা তার সংসারের কাজে লাগতো। তো সেই অভাগিনী বিধবা মহিলা চিন্তা করতো যে আমি আমার সন্তানকে সন্দেশ কিনে দেব না আমি আমাদের সংসারটা চালাবো। কেননা তারা খুব কষ্ট করে, মানে সেই ভদ্রমহিলা খুব কষ্ট করে সংসার চালাতেন। লোকের বাড়িতে কাজ করে খুব কষ্ট করেই তাকে সংসারটা চালাতে হতো স্বামীর অবর্তমানে। তো সেই নিয়ে উনি খুব চিন্তায় পড়ে যান যে ছেলের আবদারও ফেলতে পারছেন না, আবার ছেলের আবদার রাখতে গেলে সংসার চালাতে ওনার অসুবিধে হচ্ছে, মানে সংসার চালাতে গিয়ে ওনাকে অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে। তো ওনার এক প্রতিবেশী ওনাকে একটা বুদ্ধি দিলেন, একটা উপায় বাতলে দিলেন, মানে একটা উপায় বললেন। ওনার এক প্রতিবেশী ওনাকে বললেন যে ওই 7 মাইল দূরে দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে একজন বসেন মায়ের মন্দিরে। তো তুমি যদি ওনার কাছে যাও, গিয়ে তোমার সমস্যার কথা বলো, তাহলে তোমার সমস্যা দূর হয়ে যাবে, তোমার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে, আর তোমার কোনো সমস্যা থাকবে না। এই যে তোমার ছেলে বারবার করে সন্দেশ খেতে চায়, সন্দেশের আবদার করে তোমার কাছে, এই সমস্যা তোমার মিটে যাবে। 7 মাইল দূর, বুঝতেই পাচ্ছেন তখনকার দিনে যানবাহনের কি অবস্থা ছিল বুঝতেই পারছেন। পায়ে হেঁটেই কিন্তু মানুষ ওই সময় যাতায়াত করতেন। তো 7 মাইল দূর যেতে হবে এটা ভেবেই তিনি আর কি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে 7 মাইল পথ হেঁটে যেতে হবে। কিন্তু এই সমস্যার থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে উনি একদিন কাজ বন্ধ রেখে, আবার জ্বালা দেখুন, ওইখানে যাওয়া মানে একটা দিনের কাজ বন্ধ রাখা, আর একটা দিনের কাজ বন্ধ রাখা মানে দিন আনি দিন খাই, একদিন পেটে ভাত জুটবে না। এতটাই করুণ পরিস্থিতি ওই পরিবারটির। তথাপি তা সত্ত্বেও এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য উনি 7 মাইল পথ হেঁটে ওনার ছেলেকে নিয়ে, ওই 5 বছরের ছেলেকে কোলে নিয়ে উনি ঠাকুরের কাছে এসে পৌঁছালেন। আর ঠাকুরের কাছে তো সবাই আপনারা জানেন, ঠাকুরের সম্মুখে সবাই আর কি সারি সারি হিসাবে বসতেন, সারি দিয়ে বসতেন, মানে পংক্তি হিসাবে বসতেন। তো উনি গিয়ে পেছনে বসেছেন, মানে সবার পেছনে উনি বসেছেন। তো সবাইকে এক এক করে ডাকছেন এবং তাদের কথা শুনছেন ঠাকুর।
এবং 2 ঘন্টা পরে গিয়ে ওনার সময় আসে, মানে ওনার লাইন আসে, তারপরে ঠাকুর ওনাকে ডাকেন যে আয় মা তুই আয়, কী তোর সমস্যা। তো ঠাকুরকে উনি সব কথা খুলে বলেন যে ঠাকুর আমার এই ছেলের এই বায়না নিয়ে আমি আর পাচ্ছি না, আমি এইভাবে লোকের বাড়িতে কাজ করে খাই, আমার স্বামী নেই, কি করব বলুন। ওকে সন্দেশ যদি কিনে দিতে হয়, ওকে ওর বায়না পূরণ করতে গেলে আমার ভাতের হাঁড়িতে আর কি চাল বসানো বন্ধ হয়ে যাবে, মানে ভাতের হাঁড়ি চড়বে না আর কি। ওকে যদি আমি সন্দেশ কিনে দিই, ওর বায়না যদি পূরণ করতে যাই, আমার ভাতের হাঁড়ি চড়বে না উনুনে। তো তাই আমি আপনার কাছে এসেছি ঠাকুর। তো ঠাকুর ওকে বললেন, ওনাকে ওই ভদ্রমহিলাকে বললেন, তুই এক কাজ কর, তুই 2 দিন বাদে আয়, তারপরে আমি তোকে বলে দেব, তোর সমস্যা সমাধান হয়ে যাবে। তো ভদ্রমহিলা চলে গেলেন, অনেক আশা নিয়ে গেছিলেন যে আজকেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো সেই দিন সমস্যার সমাধান হলো না, উনি বাড়ি চলে গেলেন। আবার 2 দিন পরে আবার কাজ ফেলে রেখে উনি ঠাকুরের কাছে গেলেন। 7 মাইল পথ হেঁটে উনি ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর ওনাকে দেখেই, পিছনে বসা দেখেই তাড়াতাড়ি করে ওনাকে ডেকে নিলেন যে তুই আগে আয়, সবার আগে তুই আয়। হ্যাঁ, তোর ওই ছেলে সন্দেশের বায়না এখনও করে যাচ্ছে? বললো হ্যাঁ ঠাকুর, এখনও করে যাচ্ছে। তো ঠাকুর ওই বাচ্চাটাকে নিয়ে ঠাকুরের কোলে বসালেন। কোলে বসিয়ে ওই বাচ্চাটার মুখের দিকে চেয়ে বললেন, তুই আজ থেকে আর সন্দেশ খাবি না। তো এটা শুনে না ওই ভদ্রমহিলা একটু দুঃখ পেলেন যে আমার ছেলে সন্দেশ খেতে এত ভালোবাসেন, আমি ভাবলাম ঠাকুর হয়তো কোনো বর এমন কোনো বর দেবেন যাতে করে ও রোজ সন্দেশ খেতে পারে। ঠাকুর কিনা বললেন তুই আজ থেকে আর সন্দেশ খাবি না। তো ওই ভদ্রমহিলা ঠাকুরকে বললেন যে ঠাকুর, আপনি একটা বাচ্চা ছেলে, তাকে এই ধরনের কথা বললেন যে আজ থেকে তুই আর সন্দেশ খাবি না। বলল, ওকে কেন এই কথা বললাম জানিস? তুই তো ওকে সন্দেশ কিনে দিতে পারছিস না, ওকে সন্দেশ কিনে দিলে তোর সংসার চলবে না, তাই ওকে বললাম সন্দেশ খাবি না। আর বিশেষ করে এই কারণে বললাম যে তুই সন্দেশ খাবি না, কেননা আমিও সন্দেশ খেতে খুব ভালোবাসি, মানে ঠাকুর নিজেও সন্দেশ খেতে খুব ভালোবাসতেন, তাই আমি ওকে বললাম, তোর ছেলেকে বললাম তুই আজ থেকে আর সন্দেশ খাবি না, কেননা আমিও সন্দেশ খেতে ভালোবাসি, আর আজ থেকে আমিও সন্দেশ খাওয়া ছেড়ে দিলাম। মানে ঠাকুর একটা মেসেজ দিতে চাইলেন। মানে মোরালটা কি? এই যে গল্পটা আমি আপনাদেরকে বললাম, এর মোরালটা কি? এর মোরালটা হলো এটাই যে আমি নিজে যেই জিনিসটা করব না, মানে নিজে যেই জিনিসটা পালন করব, সেই জিনিসটাই অন্যকে পালন করার জন্য আমি বলবো। আমি নিজে যেই জিনিসটা পালন করব না, আমি কি করে সেই জিনিসটা অন্যকে বলি বলুন তো? আমি সিগারেট খাই, আমি অন্যকে যদি জ্ঞান দিই যে তুই সিগারেট খাবি না, আমি নিজে ধরুন মদ্যপান করি, আমি অন্যকে জ্ঞান দিচ্ছি তুমি মদ খাবে না, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তো এটা কি ঠিক? এটা ঠিক নয় কখনোই। তাই ঠাকুর বললেন যে আমি নিজে সন্দেশ খেতে ভালোবাসতাম, আমিও আজ থেকে সন্দেশ ছেড়ে দিচ্ছি, তাই ওকে বললাম যে তুইও আজ থেকে সন্দেশ খাবি না। তো তারপর থেকে ওই বাচ্চাটা ওর মার কাছে জীবনে কোনোদিনও সন্দেশ চাইনি। কিন্তু এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই গল্পটা থেকে এটাই শিখলাম যে আপনে আচারই ধর্ম, মানে অন্যকে যেই উপদেশ আমি দেব সেটা আগে নিজেকে পালন করতে হবে, নিজেকে মেনটেন করতে হবে, এটাই শিখলাম। আর বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো দেখলেন না এই কিছুদিন আগে, মানে এই 2-3 দিন আগে ওই আপনার নবান্নের প্রেক্ষাগৃহ থেকে, মানে নবান্নর সভাগৃহ থেকে উনি আর কি ওই ফুটপাত সাফাইয়ের কাজে মন দিলেন আর কি, ফুটপাত সাফাইয়ের অভিযান শুরু করলেন এবং উইদাউট নোটিসে, কাউকে কোনো নোটিশ না দিয়েই উনি আর কি ওই বুলডোজার চালাতে শুরু করলেন। ওই নির্বিচারে ওই খেটে খাওয়া মানুষগুলোর দোকানের উপর দিয়ে বুলডোজার চালানো শুরু করে দিলেন, কাউকে কোনো নোটিশ না দিয়েই। অথচ আমরা বাম আমলে দেখেছি, মানে 90-এর দশকে যখন বাম আমলে অপারেশন সানশাইন বলে একটি প্রজেক্ট বাম সরকার নিয়েছিল, তো সেই সময় আমাদের এই বর্তমানের যিনি মুখ্যমন্ত্রী, বর্তমান সময়ে যিনি মুখ্যমন্ত্রী,
তিনি কিন্তু ওই সময় হকারদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, এর বিরোধিতা করেছিলেন। বামপন্থীদের এই সানশাইনের, অপারেশন সানশাইনের বিরোধিতা করেছিলেন যে এইভাবে গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেওয়া যাবে না, রুজি রুটির জায়গা বন্ধ করা যাবে না, হকারদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আর বর্তমানে এখন সেই কাজটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন। অথচ আগে ওনার নিজের পরিবারের দিকে তাকানো উচিত ছিল। ওই ঠাকুরের যেই গল্পটা বললাম, উনি এই ফুটপাতে যারা আর কি দিন আনি দিন খাই তাদের দিকে তাকিয়েছেন, আর ওনার পরিবারের যে এক একজন সব কোটিপতি হয়ে গেছেন সেই দিকে ওনার কোনো ধ্যান নেই। ওনার পরিবারের ওই একজন সদস্য আর কি, যারা আর কি ওই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটির ডিরেক্টর, তারা কি করে বড়লোক হলেন, ওই লিপস অ্যান্ড বাউন্সের যে অর্থ, যে সম্পত্তি, তার উৎস কোথা থেকে, সেটা কিন্তু উনি একবারও বলছেন না, বা ওটা একবারও ধরবার চেষ্টা করছেন না যে হ্যাঁ রে তোরা এত সম্পত্তি কোথা দিয়ে পেলি, তোরা এত টাকা পয়সা কোথা দিয়ে পেলি। ওনার এক পরিবারের একজন গৃহবধূ, যিনি আর কি ওই পৌরসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন, লিখেছেন উনি ওনার নমিনেশন জমা দিতে গিয়ে উনি ওনার যে আর কি ওনার পরিচয়পত্র তুলে ধরেছেন, সেখানে উনি লিখেছেন উনি একজন গৃহবধূ, কিন্তু গৃহবধূর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আছে সেখানে কোটি কোটি টাকা। তার উৎস কোথা দিয়ে সেটা কিন্তু উনি একবারও খুঁজে বার করবার চেষ্টা করছেন না। উনি ফুটপাত সাফ করতে চলেছেন। আর অথচ সেই উনি মানে আমাদের মুখ্যমন্ত্রী এই যে এই ফুটপাতে যে এই রমরমা দেখছেন না, এটা কিন্তু উনিই চালু করেছেন। মনে করে দেখুন, এই কোভিড সময় মানে এই লকডাউনের সময় থেকে, মানে কোভিডকালে যখন লকডাউন হলো, যখন মানুষ সত্যি অর্থনৈতিকভাবে খুব সমস্যায় পড়ে গিয়েছিল, মানুষ তাদের রোজগার খুঁজে পাচ্ছিল না যে কি করে তারা রোজগার করবে, তাদের সংসার চালাবে, সেই সময় যখন রাজ্যে কোনো শিল্প ছিল না, যখন সবাই আর কি বলছিল যে প্রত্যেকটা রাজ্যে শিল্প আমরা দেখছি হচ্ছে, অথচ আমাদের রাজ্যে কোনো শিল্প নেই, তখন উনি একটা নতুন শিল্পের আবিষ্কার করেছিলেন আমাদের এই পশ্চিমবাংলায়। কী সেই শিল্প আপনারা সবাই জানেন, আমিও জানি, চপ শিল্প। উনি বলেছিলেন মনে আছে? উনি বলেছিলেন মনে আছে তো, যে একটা কাজ করুন, একটা টেবিল পেতে বসে পড়ুন, একটা স্টোভ, একটা কড়াই, একটু তেল নিয়ে, একটা হাতা খুন্তি নিয়ে বসে পড়ুন, চপ ভাজুন আর বিক্রি করুন। তো ওনার অনুপ্রেরণাতেই আজকে ফুটপাতগুলো ভরে গেছে, উনিই পথ দেখিয়েছেন। আর এই যে ফুটপাত ভরে যাওয়া, এটা 2020 সালে যতটা না ছিল তার থেকেও দ্বিগুণ ভরে গেছে 2020 সালের পর থেকে, যবে থেকে উনি বলেছেন যে আপনারা একটা কাজ করুন, রাস্তায় রাস্তায় চপ বেচুন। উনিই পথ দেখিয়েছেন। আর আজকে উনি ওই ফুটপাতের দোকানদারি করে যারা নিজেদের পেট চালাচ্ছেন, যারা ওই ব্যবসাটার প্রতি আর কি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, তাদেরকে সরানোর জন্য উনি আজকে উঠে পড়ে লেগেছেন। তো আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, ঠাকুর যেভাবে নিজে আগে সন্দেশ খাওয়া ছেড়ে দিয়ে তারপরে ওই বাচ্চাটাকে বলেছিলেন, আগে আপনি আপনার পরিবারের দিকে তাকান, পরিবারের সদস্যদের যে এত টাকা কি করে হলো, লিপস অ্যান্ড বাউন্সের এত সম্পত্তি কি করে হলো, তার হিসেব আগে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে চান। আপনার যিনি বৌমা আছেন, যিনি আর কি একটি পৌরসভার ওয়ার্ডের জনপ্রতিনিধি, পৌরমাতা, তিনি দেখাচ্ছেন উনি একজন গৃহবধূ, অথচ ওনার প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3-4টে কম করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। সেটা কোথা থেকে আসছে আগে আপনি সেই খোঁজ নিন, তারপরে ফুটপাত পরিষ্কার করবেন, তারপরে অন্য দিকে যে আপনি তাকাচ্ছেন সেই দিকে তাকাবেন। আর আরেকটা কথা আপনাদেরকে জানানো দরকার, দর্শক বন্ধু আপনাদেরকে জানানো দরকার, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে কোন কোন জায়গাগুলোতে এই অপারেশনগুলো হচ্ছে, কোন কোন জায়গাগুলোতে, বিশেষত হিন্দু বাঙালি অঞ্চলগুলোতেই কিন্তু এই অপারেশনগুলো হচ্ছে। অথচ এই আপনার আমাদের এই কলকাতা শহরে এবং সমগ্র পশ্চিমবাংলা ব্যাপী বেশ কিছু জায়গা আছে যেখানে আপনি পা ফেলা তো দূরের কথা, ঠিকঠাক দম নিতে পারবেন না, এতটাই ঘিঞ্জি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। মানে এতটাই আর কি খারাপ অবস্থায় সেই সব জায়গাগুলোর, সেখানে আপনি আর কি প্রবেশ পর্যন্ত করতে পারবেন না, এতটাই খারাপ অবস্থা। অথচ উনি সেই জায়গাগুলোর দিকে কিন্তু নজর দিচ্ছেন না। উনি এই গড়িয়াহাট, এই হাতিবাগান, এই গড়িয়া, এই বালিগঞ্জ,
এই কসবা এইসব জায়গাগুলোর দিকে ধ্যান দিচ্ছেন। অথচ আপনারা আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গা আছে, এই হাতিবাগানের পাশেই, হাতিবাগান থেকে ঢিলছড়া দূরত্বে আপনার কিন্তু রাজাবাজারের অবস্থাটা কি একবার দেখে আসুন। সেই রাজাবাজারে কিন্তু উনি অপারেশন করছেন না, এই উস্তিয়া ট্যাংরার পাশে, এই ট্যাংরা এইসব জায়গায় কিন্তু উনি অপারেশন করছেন না। এই যে মেটিয়া ব্রুজ, এই যে গার্ডেন রিচ, তারপরে আপনার পার্ক সার্কাস, খিদিরপুর, এইসব জায়গায় কিন্তু উনি অপারেশনগুলো করছেন না। অপারেশনগুলো করছেন বেছে বেছে ওই হিন্দু বাঙালি অঞ্চলগুলোকে। মানে আমাদেরকে কি বলুন তো, আমাদেরকে উনি কলুর বলদ পেয়েছেন। মানে আমরা হিন্দু বাঙালি যারা না, তারা একদম আর কি কলুর বলদ। এইটা কিন্তু ভীষণভাবে অ্যালার্মিং। এটা কিন্তু ভেবে দেখার সময় হয়ে এসেছে আমাদের। এটা কিন্তু বাঙালি সমাজকে ভেবে দেখার সময় হয়ে এসেছে। তাই আজকে এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে আমরা 2011 সালে আমরা অনেক প্রত্যাশা নিয়ে ওই জগদ্দল পাথর, ওই বামফ্রন্টকে একদম শেকড় থেকে তুলে, মানে পশ্চিমবাংলার মানুষ, আমি আপনি আমরা সবাই ওই বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলেছিলাম। ওই সিপিআইএমকে ছুঁড়ে ফেলে দিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা দিয়েছিলাম পশ্চিমবাংলার বুকে, পশ্চিমবাংলার মাটিতে, ওনার জনমুখী আন্দোলনের জন্য। গরিবের পাশে উনি যেভাবে দাঁড়াতেন, সেই কারণে এই সমস্ত কিছু বিষয় চিন্তাভাবনা করেই কিন্তু আমরা বামফ্রন্টকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু পশ্চিমবাংলার দায়ভার সঁপে দিয়েছিলাম আমরা এই বাঙালি সমাজই। কিন্তু উনি এই বাঙালি সমাজের পিছনেই উঠে পড়ে লেগেছেন। শুধুমাত্র কী কারণে জানেন? ভোট বড় বালাই, জানেন তো, ভোট রাজনীতি বড় বালাই। শুধুমাত্র ওই ভোট ব্যাংকের রাজনীতির কারণে উনি এই কাজগুলো করছেন। আমার ব্যাখ্যা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। ভেবে দেখবেন আপনারা যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি ভুল বলে থাকি অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি ঠিক বলে থাকি, যদি আমার ব্যাখ্যা আপনাদেরও মনের কথা হয়, তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।